আলিয়াটারের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্ক ক্লিক করে অবশ্যই আলিয়াটারের ভিডিওটা দেখে নিও। যারা আমার আলিয়াটারের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমরা কত কষ্টে কত ডেঞ্জার একটা রাস্তা পেরিয়ে আলিয়াটারে সব পৌঁছেছিলাম। আমাদের আবার সেই ডেঞ্জার রাস্তায় দিনের বেলায় ক্রস করে যেতে হবে রেলিংয়ের উদ্দেশ্যে, যেটাকে আমাকে অনেক সন্তর্পণে আর সাবধানে বেরোতে হচ্ছিল। ক্যামেরায় হয়তো রাস্তাটা অত বেশি ভয়ঙ্কর দেখতে না হলেও যদি সামনাসামনি দেখা যেত তাহলে বোঝা যেত রাস্তাটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভাঙা, ভেজা, গর্তে ভর্তি। আর যেহেতু আমার গাড়ির চাকা ছোট, তো সেখানে চালাতেও অনেক বেশি ডিফিকাল্ট ফিল হচ্ছিল। আর যেহেতু 4x4 গাড়ি না, তো বা গাড়ির পাওয়ার ও প্রোডাকশান যেটা হচ্ছিল সেটাও এক পার হচ্ছিল না, গাড়ি নিয়ে এগোতে খুব ডিফিকাল্টিজ আমরা ফেস করছিলাম। আর আমরা তিনজন বন্ধুদের মধ্যে শুধুমাত্র আমিই জানি ড্রাইভ করতে, তো সেই কারণে দুজন মিলে যেটা করছিল। জয় জয়ন্ত মজুমদার, জয় জয়ন্ত মজুমদারের জয়। কিন্তু এটা ঠিক পাহাড়ি রাস্তায় সবাই হেল্পফুল। সামনে গাড়িটা কি সুন্দর পিছিয়ে গেল, আমাকে আগে যাওয়ার জন্য রাস্তা করে দিল যাতে দুজনেরই ডিফিকাল্টিস না আসে। ওখানে জায়গাটা পেয়েছে না, সরে গেছে। চলো চলো চলো, জয়ন্ত মজুমদারের জয়। হবে না, জয় 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 জয়। কিন্তু অনেক জয় জয়কার শুনেও গাড়ি লাস্টে আটকে গেল। রাস্তায় চলতে যে অন্য গাড়ি ছিল তাদের যে ড্রাইভার, তাদের কাছ থেকে হেল্প নিতেই হলো। ভাই যেটুকু মাটি আছে পুরোটাকে পের করে দিতে বল। এইভাবে আমাদের গাড়ি আরও দুবার আটকালো, আর দুইবারই আমাদের ভাগ্য খুব ভালো ছিল। পথ চলতি গাড়ি ঠিক তখনই আসছিল, আর তাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করাতে তারা 1 সেকেন্ডও সময় ব্যয় না করি আমাদেরকে হেল্প করে ও গাড়িটা ওই ভাঙাচোরা জায়গাটায় যেখানে গাড়ি আটকে যাচ্ছিল সেখান থেকে বার করে দেয়। আলিয়াটারের রাস্তা শেষ করে কাইনজালিয়া জায়গাটায় পৌঁছালাম। সেখান থেকে রেলিংয়ের উদ্দেশ্যে যে রাস্তাটা ধরলাম সেই রাস্তাটা আর সেই স্টিফনেসটা ছিল না। ভাঙাচোরা ছিল রাস্তা ঠিকই, কিন্তু গাড়ি চালাতে খুব একটা সমস্যা হচ্ছিল না। কিন্তু আর একটা ডিফিকাল্টি আমাদের সামনে এসে গেল, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কোনো ফোরকাস্টিং না থাকলেও বৃষ্টি স্টার্ট হয়ে গেল। পাহাড়ের বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখন হতে পারে। কিন্তু ভাগ্যক্রমে বৃষ্টির জন্য আমার গাড়ি চালাতে খুব একটা সমস্যা হয়নি। রাস্তায় যেতে যেতে এরকম একটা ফলসের সামনে একটুখানি দাঁড়ালাম, আর এই ফলসটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি রেলিং নদী। অনেক রকমের ডিফিকাল্টি পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম রেলিং, আর সাক্ষী হয়ে থাকলাম একটা অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছিল, সেই কারণে হোমস্টের একদম সামনে গাড়িটা নিয়ে যেতে পারলাম না। বাট হোমস্টের যে মালকিন ছিলেন ওনার বাড়িটা একদম রাস্তার উপরেই ছিল, তো ওনার বাড়ির সামনে গাড়ি পার্ক করে দিলাম। উনি বললেন কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গাও ছিল। তো সেখানে পার্ক করে ওনারই একজন কর্মচারী ছিল, তারা ছাতা নিয়ে আসলো, ছাতা মাথায় করে নিয়ে গেল হোমস্টের দিকে। এক রাশ বৃষ্টি মাথায় নিয়ে আমরা আজকের হোমস্টেতে পৌঁছালাম, আমাদের অর্কাড হোমস্টে। আলিয়াটার থেকে সময় দেখাচ্ছিল মাত্র 1.5 ঘন্টা রেলিং পৌঁছানোর, কিন্তু আমাদের সময় লেগে গেল 3 ঘন্টার উপরে। তার কারণ হচ্ছে আমি রাস্তায় পেট্রোল ভরিয়েছিলাম, রাস্তায় কোনো পেট্রোল পাম্প নেই, এমনি দোকান থেকে পেট্রোল ভরিয়েছিলাম যেটা 120 টাকা পার লিটার নিয়েছিল। রাস্তায় গাড়ি আটকেছিল 2বার, সেটা অতিক্রম করেছিলাম। প্লাস
বৃষ্টি পড়ছিল বলে রাস্তায় গাড়িটা একটু আমি আস্তেই চালাচ্ছিলাম, তো সেই কারণে সময় হলো 3 ঘন্টা। আর বৃষ্টির মধ্যে এসে পৌঁছছিলাম, তাড়াতাড়ি রুমে ঢুকে গেলাম, রুম ট্যুর করেই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আমরা যে কটেজটা ছিলাম সেটা ডুপ্লেক্স ছিল, আরও 2টো কটেজ সেখানে ছিল, বাট এই কটেজটাই আমাদের মনে হয়েছে বেস্ট কটেজ। আর এটা পাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা 3 জন ছাড়া এই হোমস্টেতে আর কেউই ছিল না, তো আমরা এটা পেয়েছিলাম। আমাদের 1200 টাকা পার হেড লেগেছিল এখানে থাকতে, তার মধ্যে ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স। খাবারগুলো দিতে হবে। বাইরে বৃষ্টি পড়ছিল, সেই কারণে আমরা সারা বিকেলটা 3 বন্ধু মিলে আড্ডা দিলাম, ইভিনিং স্ন্যাক্স খেলাম, তারপর ডিনার করে রাতের পাহাড়ের ওই টিম করা আলোগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম সকালের অপেক্ষায়। সকাল হতে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রেলিং নদীর উপরে একটা ব্রিজ আছে, অনেক পুরনো ব্রিজ, লোহার ব্রিজ, সেটা দেখতে। হেঁটেই চলেছি সামনের দিকে, এখনো জানি না কতদূর যেতে হবে। আমাদের হোমস্টে যে মালকিন ছিলেন উনি তো বললেন যে সাধনা দেবী, উনি বললেন যে এদিক দিয়ে হেঁটে চলে যেতে নদীটা পড়বে। হেঁটেই চলেছি আর কতটা হাঁটতেও জানি না। শুভ আসেনি, আর কোমরে ব্যথা এখনো পর্যন্ত কমেনি, সেই কারণে মৃণালের আবার একটা ফোন এসে গেল। তো আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম এরকম একটা যাত্রী প্রতীক্ষালয়ের মতো দেখতে এরকম একটা বানানো, তো আমি একটু বসে জিরিয়ে নিচ্ছি। আর সামনের যে ভিউটা আছে একবার দেখো, আমার তো খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা আজকে মানে কালকে যেমন বৃষ্টি পড়ছিল একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, আজকে একদম সুন্দর সানি ওয়েদার, একটু স্মোগি হয়ে আছে ঠিকই, বাট বেশ ভালো সানলাইট আছে। পৌঁছে গেলাম লোহার ব্রিজটার সামনে। একটা নেপালি মহিলা ওখান থেকে এগোচ্ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা ক্রস করা কি সেফ না। উনি নেপালি ভাষায় কিছু একটা রিপ্লাই দিলেন, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কেন জিজ্ঞাসা করলাম এটা সেফ না, তোমরা নিজেরাই দেখে নাও। এটা প্রায় 50 বছর পুরনো একটা ব্রিজ, জং ধরা আর কিছু কিছু জায়গায় ভাঙা, সেই জন্য আমার ডাউট হলো এটা আদৌ ক্রস করা সম্ভব কিনা।
কিছুক্ষণ চিন্তাভাবনা করে ব্রিজটা আলটিমেটলি ক্রস করে নিলাম। डर लग रहा था कि ब्रिज अगर टूट जाए तो। मैं उधर बहुत देर तक खड़ा था, किसी को ढूंढ रहा था कोई। अच्छा, कितना पुराना है ये? 100 साल? 100 साल? ये तो बहुत पुरानी है, तो ये 7 साल होगा काय बनाया हुआ तो। अच्छा, ब्रिटिश टाइम का है क्या? पूरा लकड़ी का था पहले ना, लकड़ी था पहले? तो है ना, अभी वो प्लांट डाला हुआ 10 साल आज तक। अच्छा, ये ऑर्किड होम स्टे से आए हैं हम लोग, ऑर्किड होम स्टे से आए हैं। तो वो वहाँ पर जो मालकिन थी बोली ये ब्रिज क्रॉस करके शॉर्टकट कुछ है जाने का, कुछ है क्या, फिर इधर से ही जाना पड़ेगा? यहाँ से आए है ना, ये रास्ता के ऊपर उसी बोट मिलेगा। हाँ, रोड मिलेगा, फिर ऐसे पाएगा रोड को दीवारें। हाँ हाँ, वहाँ पहुँचे भाई। ओ अच्छा अच्छा अच्छा, ये सीधा जाएंगे तो रोड पे पहुँच जाएंगे। मंदिर भी है। अच्छा अच्छा, ठीक है ठीक है। आप यहाँ भी जाने से हमने इधर जाता है, वहाँ भी पर है ना वो हरा है। अच्छा अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। যেমন লোকটি বলেছিল যে উপরের দিকে উঠে যেতে হবে আর গিয়ে রাস্তাটা পাওয়া যাবে, তো উঠতে উঠতে আমরা দুজনেই হাঁপিয়ে ক্লান্ত হয়ে একটু রাস্তার ধারে বসে পড়লাম। রাস্তা অবধি পৌঁছে গেছিলাম, এত জল তেষ্টা পাচ্ছিল, জল সাথে করে নিয়ে যায়নি। তো সামনে একটা দোকান ছিল, সেখানে গিয়ে জল খেলাম। হোমস্টে থেকে ব্রিজের দিকে যখন যাচ্ছিলাম তখন ওটা নিচের দিকে নামতে হয়েছিল, সেই জন্য খুব একটা সময় লাগেনি। কিন্তু যখন এবার হোমস্টের দিকে আমরা এগোতে গেলাম তখন দেখলাম হোমস্টে থেকে আমরা প্রায় 2 কিলোমিটার দূরে, আর পুরো রাস্তাটাই আমাদের হেঁটে অতিক্রম করতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। যেতে যেতে রেলিং গ্রাউন্ডটা একটু দেখে নিলাম। এই একটা মাঠ ছিল যেখানে ক্রিকেট খেলা হচ্ছিল, একটা স্কুলও দেখলাম যেখানে ফুল ভর্তি। দৃষ্টি পরে গাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে আমার, গাড়িটা একবার চেক করে নিয়ে আবার হোমস্টেতে ফিরে এলাম। এটা ছিল ডে ট্যুর লাঞ্চ। আমরা তিনজনে একসাথে লাঞ্চ করে নিলাম। খুব সাধারণ রান্না ছিল, ডাল ভাত, ডিমের ঝোল, সবজি, এগুলোই, কিন্তু রান্নাটা ওরা খুব সুন্দর করেছিল। সন্ধ্যেবেলায় আমার জন্য শুভর জন্য ছিল একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এই বার্থডে কেকটা। যেহেতু আমাদের দুজনেরই বার্থডে ফেব্রুয়ারিতে, তো মৃণাল এটা অ্যারেঞ্জ করেছিল। হ্যাপি বার্থডে ডিয়ার শুভ এন্ড জয়ন্ত, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ফেরার দিনের সকাল। রেলিং জায়গাটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। রেলিং একটা অফবিট ডেস্টিনেশন বটে, একটা গ্রামের মধ্যে, খুব সুন্দর জায়গা, কিন্তু চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে এখানে পৌঁছানোটা। যদি নিজে ড্রাইভ করে আসো তো এখানে পৌঁছাতে গেলে একটু স্ট্রাগল করেই আসতে হবে, রাস্তাঘাট খুব একটা ভালো না। যেমন আমার প্রথমবার এক্সপিরিয়েন্স পাহাড়ে গাড়ি চালানোটা সত্যি রোমাঞ্চকর লেগেছে, আবার ভয়ও লেগেছে। যে পাহাড়ে টুকটাক গাড়ি চালিয়েছি, বাট খুব বেশি চালাইনি। বাট এবারে যেমন স্টিফ ছিল রাস্তা, তেমনই মানে অফ রোডিংও বলতে পারো। আর আমার ছোটো গাড়ি থাকার জন্য এটাও টেনশন ছিল যে আমরা আদৌ পৌঁছাতে পারবো কি না, গাড়ি তার মধ্যে খারাপ হয়ে যাবে কি না। বাট আলটিমেটলি এসে পৌঁছে গেছি। তো
ভিডিওর একদম এন্ডে এসে পৌঁছে গেছি, আমাদের জার্নিরও একদম এন্ডে এসে পৌঁছে গেছি, আজকে শেষ দিন। এবার ফিরে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আর একটা অ্যাডভেঞ্চার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়ি পৌঁছানোটা। তো সেফলি শিলিগুড়ি যদি পৌঁছে যেতে পারি তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর তোমাদের অবশ্যই জানিও যে পাহাড়ে গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যারা তোমরা দেখছো ভিডিও। আর এটুকুনি সাজেস্ট করবো, যারা প্লেনে খুব ভালো গাড়ি চালাও আর এটা ভেবে থাকো যে পাহাড়েও খুব সুন্দর গাড়ি চালিয়ে যাব, তো সেটা পসিবল নাও হতে পারে। কারণ যে আমিও প্লেনে প্রচুর গাড়ি চালিয়েছি, বাট পাহাড়ে যখন উঠলাম পাহাড়ের এক্সপিরিয়েন্স আর প্লেনের এক্সপিরিয়েন্স হিউজ ডিফারেন্স। একটা সাজেশন দিতে পারি, যারা অটো ট্রান্সমিশন গাড়ি চালায় আর যারা ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি চালায় তারা যদি পাহাড়ে আসে, যারা অটোমেটিক গাড়ি ইউজ করছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে পাহাড়ে চালাতে, একটু সুবিধা হবে, বলছি না খুব সুবিধা। ম্যানুয়ালি একটু ডিফিকাল্টিস আসে, বাট ম্যানুয়ালে যারা পাহাড়ে অলরেডি চালিয়ে ফেলেছে তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়। নেক্সট অ্যাডভেঞ্চারটা কী হলো সেটাও তোমাদেরকে জানাবো, রাস্তাটা তোমাদের কিছুটা দেখাবো, তারপর ভিডিওটা এন্ড করব। দেখা হবে আবার অন্য কোনো এরকমই অ্যাডভেঞ্চারাস একটা জার্নিতে। চলো, টাটা। এরপরে মোস্ট অফ দ্য রাস্তা ডাউন স্লোপিং ছিল, সেই জন্য ভাঙাচোরা থাকা সত্ত্বেও খুব সুন্দরভাবে আমরা নেমে যেতে পারছিলাম। আর এইভাবেই যেতে যেতে কোনো বিপত্তি ছাড়াই পৌঁছে গেলাম জোরথাং। আর এটাও ঠিক, যেহেতু লাস্ট দুদিন ধরে এমনই ভাঙাচোরা রাস্তায় চালিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এমন একটা কনফিডেন্স চলে এসছে যে আমার এই ডাউন স্লোপিংয়ের সময় গাড়ি নিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে সেরকম একটা ডিফিকাল্টি ফেস করতে হয়নি। আর এইবারে গুগল যে টাইমটা আমাদের দেখাচ্ছিল শিলিগুড়ি পৌঁছাতে লাগবে, আমরা সেই টাইমের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। দেখি না মিলেগি दोबारा। সামনে লোক তুলে ভাই যাবো কি করে? আচ্ছা বল না ভাই, তুই কি বলছিস সামনে লোক যাবো কি করে? মানে তুই বলতেটা কি চাইছিস ভাই? সামনে লোক আর ট্রাক দাঁড়িয়েছে। তুই কতবার গাড়ি চালিয়েছিস আমাকে বলতো? পুরো কেস খেয়ে গেলাম ভাই, পুরো কেস খেয়ে গেলাম। প্র্যাকটিস করে ভাই জয়ন্তর গাড়িতে সামনে কোনো ভগবানের মূর্তি নেই ভাই। বাম্পার বাম্পার বাম্পার, চুপ ভাই চুপ চুপ। বাম্পার আছে, তারা ভাঙা আছে, চুপ কর। জয়ন্ত আমাদের এই ট্রিপটাকে এক্সপেরিমেন্টাল হিসেবে ইউজ করছে, ঠিক আছে? এই ট্রিপ থেকে যদি ও কনফিডেন্স পেয়ে যায় তাহলে জয়ন্ত এবার নুপুরকে নিয়ে যেতে পারবে। নুপুর বলেছে আমাকে নিয়ে যেতে হবে সিকিম, বলছে দাঁড়াও ওই দুটোকে মাল দুটোকে নিয়ে যাই। মাল দুটোকে যদি ফিরতে পারি তাহলে আগে মাল দুটোকে গিনিপিগ বানাই।